গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির মানস স্যার। পূর্বের দিনে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা এগুলো বাড়ি থেকে ভালোভাবে দেখে আসবে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলো জিজ্ঞাসা করব। বলেছিলাম তো? আচ্ছা, কারা কারা বাড়িতে একটু হলেও দেখে এসেছো যে প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে? আচ্ছা, চলো জিজ্ঞাসা করা যাক। কারা কারা বলতে পারবে আগে দেখি। আমি পূর্বের দিনের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিই, তারপরে আজকের দিনে নতুন করে যে আমরা অংশ আলোচনা করব সেটা আবার নতুন করে শুরু করব। ঠিক আছে? তো আমরা যে অংশ শুরু করেছিলাম সেটা ছিল যে বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ। তাহলে আমরা এই ভূপৃষ্ঠে যা কিছু দেখছি এবং যেখানেই ঘুরতে যাচ্ছি কেন, দেখবে এই সময় পূজার ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, পাহাড়ে ঘুরতে গেছে, কেউ সমুদ্রের কাছাকাছি ঘুরতে গেছে, পুরীতে গেছে, দীঘাতে গেছে। আমরা ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই আমাদের প্রথমে মাথায় আসে দার্জিলিংয়ের কথা। দার্জিলিং, গ্যাংটক এগুলো ঘুরতে অনেকে গেছে। তো এগুলো আমরা যা কিছু দেখছি বা যা কিছু দেখি না কেন, সবই কিন্তু এই বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ। কারণ বহির্জাত প্রক্রিয়ার কার্যের ফলে, প্রাকৃতিক শক্তির কার্যের ফলে ভূমিরূপগুলো ধীরে ধীরে গড়ে উঠেছে। এই প্রাকৃতিক যা শক্তি কার্যকরী ভূমিকা পালন করে এগুলোকে একত্রে আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে পারি, তাই না? তো এই বহির্জাত প্রক্রিয়া কাকে বলে আমাকে একটু বলো তো। কে বলতে পারবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? হ্যাঁ বলো। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরিভাগ, অর্থাৎ ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চল, ভূপৃষ্ঠের উপরিভাগ। তো এই যে ভূমিরূপের ওপরে এবং ভূপৃষ্ঠের ওপরে যে প্রাকৃতিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যকারিতার ফলে সেগুলো যখন উপরিভাগ যে বিভিন্ন উচ্চতায় থাকে, বিভিন্ন উচ্চতায় ভূমিরূপের সৃষ্টি হয়, অনেক সময় সমতলে পরিণত হয়, এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করলে আমরা কি কি বলতে পারবো? শ্রেণীবিভাগ করলে আমরা প্রথমেই যেটা বলতে পারবো সেটা কোন ভাগ? অবরোহণ প্রক্রিয়া। 2 নম্বর আরোহণ প্রক্রিয়া। 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, অবরোহণ প্রক্রিয়া, অবরোহণ কথার অর্থ আগে একটু বলো তো, তাহলেই তোমাদের কাছে সংজ্ঞা বলাটা একদম পরিষ্কার হয়ে যাবে। অবরোহণ মানে ধীরে ধীরে নিচে নামা, অর্থাৎ উঁচু স্থান থেকে ধীরে ধীরে নিচে নামা। তাহলে এখান থেকে যদি আমরা ভূমিরূপের সঙ্গে তুলনা করি তাহলে কি বলতে পারবো বলো? হ্যাঁ, কোনো পাহাড়, উঁচু পর্বত বা উঁচু স্থান, ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ দীর্ঘকাল ধরে প্রাকৃতিক বিভিন্ন শক্তির দ্বারা ক্ষয় কার্যের ফলে যখন সেটা একটা সমতল ভূমিতে বা পর্যায়িত সমতলে পরিণত হবে তখন অবরোহণ প্রক্রিয়া বলবে সব প্রক্রিয়াকে আমরা, তাই তো? আর আরোহণ মানে ক্রমে ক্রমে উঁচুতে ওঠা। তাহলে এই যে অবরোহণের ফলে, বহির্জাত শক্তি অবরোহণের ফলে যে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হলো বা জমা হলো, সেগুলো যখন কোনো গভীর স্থানে পড়ার ফলে ধীরে ধীরে জমাটবদ্ধ হয়ে জমে গিয়ে যখন একটা উঁচু স্থান বা একটা ভরাট করে একটা সমতল ভূমিতে পরিণত হবে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। ভেরি গুড। আচ্ছা, এই অবরোহণ প্রক্রিয়ার আবার 3টি ভাগ রয়েছে। কি কি ভাগ? একটা বলেছিলাম আবহ বিকাশ, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ী ভবন। ঠিক বলেছো, একদম খুব ভালো বলেছো। আচ্ছা বলো তো, আবহ বিকাশ কাকে বলা হয়, কাকে বলবো আমরা? হ্যাঁ, যে প্রক্রিয়ায় আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানের দ্বারা
কি হচ্ছে, ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সেই ক্ষয়জাত পদার্থ কোথাও না গিয়ে যদি সেই স্থানেই পড়ে থাকে, তাহলে সেই অংশকে আমরা কি বলবো, আবহ বিকার। একদম ঠিক বলেছ। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্ষয়জাত পদার্থগুলো সেই স্থানেই জমে থাকবে বা স্বস্থানেই অবস্থান করবে, তাকেই আমরা বলবো আবহ বিকাশ। আর পুঞ্জিত ক্ষয় কাকে বলবো আমরা? পুঞ্জিত ক্ষয় হচ্ছে যে প্রক্রিয়া এই আবহ বিকারজাত পদার্থগুলো অনেক সময় কি হয়, অভিকর্ষজ শক্তির টানে বা পাহাড়ের ঢাল বেয়ে যদি ওপর থেকে নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে এসে যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিচ্ছ। লাস্ট একটা জিজ্ঞাসা করব, ক্ষয়ীভবন প্রক্রিয়া। ক্ষয়ীভবন প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়া এই আবহ বিকারজাত পদার্থ এবং এই পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন পদার্থগুলো একটা স্থান থেকে, যে স্থানে পড়েছিল সে স্থান থেকে অন্যত্র কোথাও গিয়ে পরপর সঞ্চিত হয়ে কোনো গভীর স্থান বা নিচু ভূমি, সেখানে সঞ্চয় হওয়ার পর একটা সমতল ভূমিতে পরিণত হবে বা একটা সমান তলে পরিণত হবে, প্লাবন ভূমি হতে পারে, বদ্বীপ হতে পারে, তাকে আমরা বলবো ক্ষয়ীভবন। তাই তো? তাহলে তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। তাহলে এই অংশ পর্যন্ত, এবং তার সাথে জৈবিক প্রক্রিয়া ছিল, এই অংশ পর্যন্ত আমরা পূর্বের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। এখানটাতে আমরা অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্য আলোচনা করেছিলাম, সেটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম। আর ছিল অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। তাই তো? পূর্বের দিনে আমরা যেটুকু অংশ আলোচনা করেছিলাম, সেই অংশের মধ্যে এখনো কি কারোর কোথাও কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, বই যদি পড়ো তাহলেই সমস্যা বের হবে, আর যদি না পড়ে থাকো, একটা লাইনও না পড়ে থাকো, তাহলে কিন্তু সমস্যা বেরোবে না বা সমস্যা বুঝতে পারবে না। এখন যদি সমস্যা বা যদি কোনো অংশ বুঝতে না পারো, স্যারদেরকে পাবে, জিজ্ঞাসা করতে পারবে, কিন্তু একদম পরীক্ষার মুখোমুখি এসে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু তখন কারোর কাছে আর শোনার টাইম হবে না। স্যাররা হয়তো বলার জন্য থাকবে, কিন্তু তোমাদের হয়তো শোনার আর সময়টা হবে না। সেই জন্য এখন থেকে প্রস্তুতিটা তোমাদেরকে নিতে হবে, বারবার সেটা আমি বলছি। আর এখানে আরো একটা কথা, অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়ার একটা চিত্র আমি তোমাদেরকে দিয়েছিলাম, কিভাবে একটা উপরি স্তর ধীরে ধীরে ক্ষয় পেয়ে নিম্ন স্তরে পরিণত হচ্ছে, আবার একটা গভীর স্থান নিম্ন স্তর থেকে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে সেটা একটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম। এই ছবিটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। পরীক্ষায় আসলে এখান থেকে তোমাদেরকে সঠিকভাবে চিত্র সহ তোমাদের সঠিক উত্তর দিতে হবে, তাহলেই পরীক্ষক সন্তুষ্ট হবেন। ঠিক আছে? আজকে আমরা এই নির্দিষ্ট অংশের, অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপের বহির্জাত প্রক্রিয়ার দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব। ঠিক আছে? যেহেতু পূর্বের দিনে সবটা আমরা আলোচনা করে উঠতে পারিনি, আজকে খুব একটা বেশি অংশ নেই, অল্প কিছু অংশ রয়েছে। তোমরা আগের দিনের সঙ্গে রিলেট করতে থাকো, তাহলে দেখবে বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে চলো আজকের নির্দিষ্ট অংশ আমরা শুরু করি। এবার প্রথমেই বলা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। ছবিটা দেখো, পর্যায়ন তার মানে একটা নির্দিষ্ট পর্যায়, 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, বা এরকম যদি বিভিন্ন কোনো পদ্ধতি পরপর পরপর ঘটতে থাকে, হতে থাকে,
তাহলে সেই সামগ্রিক পদ্ধতিটিকে আমরা বলবো পর্যায়ন প্রক্রিয়া। তো এখানে পর্যায়ন প্রক্রিয়া কোন কোন গুলো নিয়ে পর্যায়ন প্রক্রিয়া হবে? দেখো, এই যে বহির্জাত যে প্রক্রিয়াগুলো আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, সেখানে ক্ষয় কাজ হচ্ছে, সঞ্চয় কাজ হচ্ছে তো না শুধু ক্ষয় হচ্ছে বা শুধু সঞ্চয় হচ্ছে? ক্ষয় এবং সঞ্চয় দুটোই একসঙ্গে আমরা ঘটতে দেখেছি। এবং তার ফলে কি হচ্ছে, ভূত্বকের উপরিভাগের কোনো অংশের উচ্চতার পরিবর্তন ঘটছে, আবার কোনো অংশের ভূমিরূপের ক্রমশ সমতা হচ্ছে, নিচু অংশ ছিল সমতা হয়ে গেল, এবং তার ফলে একটি সাধারণ তল গঠিত হলো। এবং এই প্রক্রিয়া কিন্তু নিরন্তরভাবে চলতে থাকে, ক্রমশ চলতে থাকে। প্রকৃতি তো আর আমাদের মতো নয় যে আমরা এখন খাবো, খেয়ে ঘুমিয়ে যাব, এখন কাজ করব না, খাওয়া দাওয়ার পরে আবার একটু অলস হচ্ছে, তারপরে আবার কাজ শুরু করব, এমন নয়। প্রকৃতি কিন্তু তারা আপন খেয়ালে কাজ করে চলেছে, ঠিক আছে? তাদের কিন্তু বিরাম নেই। তাহলে এই যে ক্রমায়ন প্রক্রিয়া এবং পর্যায়ক্রমিকভাবে হয়ে চলেছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। দেখো, এই ছবিটা যদি খেয়াল করো একটু, ছবিটা ছিল প্রথমে এরকম উঁচু টাইপসের ছিল, ধীরে ধীরে কি হলো, এই অবস্থায় পরিণত হয়েছে। তো এখানটাতে, এইখানে নিচু হয়ে গেছিল, আবার এখানটায় দেখো সমান হয়ে গেছে। তাহলে এরকম ভাবে উঁচু অংশ নিচু হচ্ছে, আর নিচু অংশ ক্রমশ সমতল অংশে পরিণত হচ্ছে। আবার এখন আমরা যদি এইটা যদি বর্তমান অবস্থা ধরি, প্রেজেন্ট অবস্থা ধরি, এটাও কখনো আবার পরিবর্তন হয়ে যাবে। সেটা সামুদ্রিক কারণে হচ্ছে, জলের প্রভাবে হতে পারে, মানে যদি সমুদ্র উপকূলে যদি এই ভূমিরূপটা থাকে, বৃষ্টিপাতের জন্য হতে পারে, আবহবিকারের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, ভূমিকম্পের কারণে ভূমিরূপ পরিবর্তন হতে পারে। আবার কোনো অংশ নিচু হয়ে বসে গেল, কোনো অংশ উপরে উঠে গেল, যে কোনো কারণে হতে পারে, ঠিক আছে? তো ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে, কি নাম বললাম? জি.কে. গিলবার্ট। কত খ্রিস্টাব্দে বললাম? 1876 সালে সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দটি ব্যবহার করেছে। যে গ্রেডেশন, পর্যায়ন, ঠিক আছে, এখান থেকেই এসেছে। এবার হচ্ছে নগ্নি ভবন। নগ্নি ভবনটা কি? আমরা যদি নগ্নি ভবন শব্দটাকে একটু ছোট করে নিই, নগ্ন করে নিই, ঠিক আছে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। নগ্ন মানে কি? কোনো একটা যদি ভূমিরূপ থাকে, তার উপরিস্তর সম্পূর্ণভাবে উপরিস্তর চলে যাওয়া, ঠিক আছে? তো এইখান থেকে নগ্নি ভবন কথাটি এসেছে। তো কি সেটা? যে বহির্জাত প্রক্রিয়ার কি কি প্রক্রিয়া কাজ করছে এখানে? আবহবিকার কাজ করছে, পুঞ্জিত ক্ষয় কাজ করছে, ক্ষয়ী ভবন কাজ করছে। এই পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায়, তাহলে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবন অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার প্রত্যেকটি কাজ কিন্তু এখানে সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করছে। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবন যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়। তাকে কি বলা হচ্ছে? নগ্নি ভবন। এটাকে তুমি কি বলবো, একটা পেঁয়াজের খোসার সাথে তুলনা করতে পারো। একটা পেঁয়াজ নিলে, এই পেঁয়াজের ওপরের স্তরটা তুমি কি করলে? তুলে দিলে কি হবে? ভেতর থেকে নতুন একটা স্তর উন্মুক্ত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই রকম ভাবে যে ধীরে ধীরে ভূমিরূপ উপরের দিক থেকে তার উপরিস্তর সম্পূর্ণ অপসারিত হয়ে গেল এবং নিচে যে স্তরটা ছিল সেটা উন্মুক্ত হয়ে গেল, ঠিক আছে? এই উন্মুক্ত হয়ে গেল, এই এবং ভূমির উচ্চতা কি হচ্ছে? তার সাথে ক্রমশ হ্রাস পাচ্ছে। একেই নগ্নি ভবন বলা হচ্ছে। অর্থাৎ সিম্পল কথা, অবরোহণ প্রক্রিয়ায় যেটা হচ্ছিল, আবহবিকার
সে ক্ষয়জাত পদার্থগুলো একই স্থানে রেখে দিচ্ছিল, পুঞ্জিত ক্ষয় সেগুলো পাহাড়ের টানে বা অভিকর্ষণের নিচে নিয়ে আসছিল, আর ক্ষয়ীভবন সেগুলো আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছিল। তাহলে এই যে সমগ্র প্রক্রিয়াটাকে যখন একেবারে সেই স্তরের ভূমিরূপকে সম্পূর্ণভাবে আলগা করে দিচ্ছে এবং নতুন একটা ভূমিরূপ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হচ্ছে। সেই জন্য দেখো নগ্নীভবন ইজিক্যাল টু কি বলা হচ্ছে, আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। ঠিক আছে, এই জন্যই এরকম বলা হচ্ছে আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। তাহলে নগ্নীভবন এই তিনটে মিলেই কিন্তু নগ্নীভবন বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু? আচ্ছা, পরবর্তী অংশে আমরা এবার যাই। এবার এখানে আমরা তুলনা করব আবহ বিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। কি পার্থক্য আছে প্রথমেই তোমরা সংজ্ঞাটা একটু মনে করো। আমি এখানে আরো একবার বলছি সংজ্ঞাটা। কি আছে সংজ্ঞাতে? বলা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানের সাহায্যে। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান ও জলবায়ুর উপাদান তাদের সাহায্যে কি করছে, ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে সেখানটায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়ে যাচ্ছে, হয়ে সেই স্থানে স্বস্থানে ক্ষয়জাত পদার্থগুলো পড়ে রয়েছে। এই প্রক্রিয়াকে আমরা বলছি আবহ বিকার। আর ক্ষয়ীভবন কি? ক্ষয়ীভবন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহ বিকার এবং পুঞ্জিত ক্ষয়ে সৃষ্ট পদার্থের অপসারণ। এই জিনিসটা এরা যা সৃষ্ট যে পদার্থগুলো সৃষ্টি করেছিল সেই সৃষ্টি পদার্থের অপসারণ হলো ক্ষয়ীভবন। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এটা গেল সংজ্ঞাগত বিষয়। মুখ্য বৈশিষ্ট্য কি? স্থৈতিক প্রক্রিয়া, পদার্থের অপসারণ হয় না, অর্থাৎ স্থিতিশীল, যেখানেই থাকে সেখানে স্থিতি হয়ে থাকে, পদার্থের অপসারণ লক্ষ্য করা যায় না। আর ক্ষয়ীভবন গতিশীল প্রক্রিয়া, কারণ সে তো পদার্থগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করছে। ক্ষয়ীভবনের সঙ্গে পদার্থের অপসারণ যুক্ত, যেটা আমি এক্ষুনি বললাম যে ক্ষয়ীভবনের সাথে পদার্থের অপসারণ কিন্তু যুক্ত। উপাদান, কি উপাদানে কাজ করছে এরা? আবহ বিকার বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও বিভিন্ন গ্যাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা নেয়। তাহলে আবহ বিকারের ক্ষেত্রে এই জলবায়ু এবং আবহাওয়ার বিভিন্ন উপাদান সেইগুলোই কার্যকরী ভূমিকা পালন করে। ক্ষয়ীভবনের ক্ষেত্রে বহির্জাত যে শক্তি, জলধারা বা নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সুনামি ইত্যাদি মুখ্য ভূমিকা নেয়। তাহলে এই যে ক্ষয়জাত পদার্থগুলো পড়ে থাকলো নদীর মাধ্যমে, দেখা গেল পাহাড়ের উপরি অঞ্চলে পদার্থগুলো ক্ষয়ে গেছিল, নদী যখন উচ্চ পার্বত্য গতি থেকে মধ্যগতি নিম্ন গতিতে আসলো, সেই পাহাড়ি অংশ বা পাহাড়ি পাথর নুড়ি কিন্তু আমাদের এই সমতল ভূমিতে আমরা দেখতে পাই। আবার হিমবাহ যখন সে ক্ষয়জাত করে চলে, তখনও একটা জায়গার পদার্থ আরেকটা জায়গায় নিয়ে চলে যায়। বায়ু, খুব দ্রুত বেগে যখন বায়ু প্রবাহিত হয়ে যায়, সেই পদার্থগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অপসারণ হয়ে যায়। সমুদ্র তরঙ্গ অর্থাৎ সমুদ্রের ঢেউ, ঢেউ দেখবে কোনো একটা জায়গায় কিছু পড়ে আছে, সেখান থেকে ক্রমাগত ঢেউয়ের মাধ্যমে পাড়ে চলে আসে। সুনামি, সুনামি তো সবসময় হয় না, তো সুনামির মাধ্যমে ব্যাপক উঁচু ঢেউ দেখা যায়, তার মাধ্যমেও তোমার ক্ষয়জাত পদার্থগুলো একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায় এবং বিধ্বংসী ভূমিকা নেয় এই সুনামি। আচ্ছা, এই ভূমির পরিবর্তনের হার কেমন হয়? আবহ বিকারে ভূমির পরিবর্তন হয় খুব ধীরে ধীরে, কারণ যেহেতু উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলো অনেকটা ধীরে ধীরেই লক্ষ্য করা যায়, তাই পরিবর্তন হয় খুব ধীরে ধীরে। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে
ভূমির পরিবর্তন আবহ বিকারের তুলনায় দ্রুত হয়। ক্ষয়ীভবন যে ব্যাপক দ্রুত গতিতে হয় তেমনটা নয়, কিন্তু যদি আবহ বিকারের সঙ্গে তুলনা করতে যাই আমরা, তখন এই আবহ বিকারের থেকে তুলনায় দ্রুত গতিতে কাজ করে। এটা গেল আবহ বিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। চারটি পার্থক্য বলা হয়েছে, চারটি বিষয় নিয়ে পার্থক্য বলা হয়েছে। পার্থক্যগুলো একদম সহজ। এখানে মূলত তোমাদের 2 নাম্বার অথবা 3 নাম্বারের জন্য পার্থক্য আসতে পারে। তোমরা যদি এই চারটি পয়েন্ট খুব সঠিকভাবে বলে দিতে পারো, খাতায় লিখতে পারো, তাহলে তোমরা কিন্তু সঠিক নাম্বার পাবে। ঠিক আছে? এরপরে আমাদের আরো কয়েকটা পার্থক্য আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের বারবার করে বলছি। আবার আগেরটা আমরা পড়লাম আবহ বিকারের সঙ্গে ক্ষয়ীভবন, এবার আমরা জানবো আবহ বিকারের সাথে পুঞ্জিত ক্ষয়। তাহলে দেখো, এই অবরোহণ প্রক্রিয়ার যে 3টি প্রক্রিয়া, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তুলনা আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা আবহ বিকারের সংজ্ঞাটা আরো একবার বলবো, যে কি আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়ে স্বস্থানে পড়ে থাকছে, তাকে আমরা বলছি আবহ বিকার। আর পুঞ্জিত ক্ষয় কি বলছি? উচ্চভূমির ঢাল বরাবর মাটি এবং শিলাস্তর অর্থাৎ বা ক্ষয়জাত পদার্থগুলো, এই শিলাস্তরগুলো কি হচ্ছে, ঢাল বরাবর অথবা অভিকর্ষের টানে যখন নেমে আসছে, এই ঢাল বরাবর বা অভিকর্ষের টানে যখন নেমে আসছে, তাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এটি একটি স্থৈতিক প্রক্রিয়া, স্থিতি সেখানটাতেই লক্ষ্য করা যাচ্ছে, কোথাও যায় না, স্থিতিশীল রয়েছে। স্বাভাবিকজাত পদার্থগুলো কোথাও কি যায়, সেই স্থানেই পড়ে থাকে, ওইটুকুই তার কাজ। এর পরবর্তীতে কাজ শুরু হয়ে যায় পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবনের। এটি একটি গতিশীল প্রক্রিয়া। উপাদান আর কারণ কি আছে? এখানে আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন উপাদান, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস মুখ্য ভূমিকা গ্রহণ করে আবহ বিকারের ক্ষেত্রে। আর পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়। অর্থাৎ সবসময় কি হয়, ভূমির কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে উপরের থেকে নিচের দিকে তার টান সবসময় বেশি হয়। কিসের জন্য হয়? অভিকর্ষজ বলের জন্য বা মাধ্যাকর্ষণ শক্তির জন্য। উপর থেকে নিচের দিকে স্বাভাবিকভাবে নেমে আসছে যে কোনো পদার্থ, যে কোনো কিছু। প্রভাব কি আছে? মাটি সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, কিন্তু বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই। কারণ ক্ষয়জাত পদার্থগুলো তো কোথাও স্থানান্তরিত হয় না, সেই জন্য বিপর্যয় নেই। আর আবহ বিকার হলে তবেই ক্ষয়ীভবন হবে, সেই জন্য কি বলছে, ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করে, সেটা হচ্ছে মাটি সৃষ্টিতে সাহায্য করে। কারণ এই যে শিলাস্তর যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়ে যায়, এগুলো ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। ঠিক আছে? ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। পুঞ্জিত ক্ষয়ও ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, কারণ প্রথমে আবহ বিকার হয়, তারপরে পুঞ্জিত ক্ষয় হয়, তারপরে ক্ষয়ীভবন হয়। তো এক্ষেত্রে পুঞ্জিত ক্ষয়ও কি করছে, ক্ষয়ীভবনকে ক্ষয়ীভবন হওয়ার জন্যই ত্বরান্বিত করে। এটা প্রথম বন্ধু আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় দ্বিতীয় বন্ধু। দুটো বন্ধুর কাজ হয়ে গেলেই ক্ষয়ীভবন, যে 3 নম্বর বন্ধু, তার কাজ শুরু হয়ে যায়। এবং এই দুটো বন্ধু কি করে, এই 3 নম্বর বন্ধুকে এবার কাজ করতে পুশ করে, এবার তুই কাজটা কর ভাই, আমাদের কাজ হয়ে গেছে, এবার তুই কাজটা করতে থাক। ঠিক আছে? তো এরকম ভাবেই এরা মিলেমিশে কাজ করে। কিন্তু মাঝে মাঝেই এই ক্ষয়ীভবনের জন্য বা পুঞ্জিত ক্ষয়ের জন্য
মাঝে মাঝে প্রবল বিপর্যয় ঘটে, কারণ এই যে অভিকর্ষজ টানের জন্য দেখবে বিভিন্ন জায়গায় পাহাড়ের বড় বড় পাথর নেমে আসে, ধস নেমে যায়, এই কারণগুলো হতে থাকে। এবং এইগুলো যখন হয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, বা সেই স্থানে যদি সেই মুহূর্তে যদি কোনো গাড়ি বা কোনো ব্যক্তি, যে কোনো জীব প্রাণী থাকে, তাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তাই তো? তাহলে কি কি পার্থক্য আমরা আলোচনা করলাম? একটা পড়লাম আবহবিকার এবং ক্ষয়ীভবন, এবার কি পড়লাম? আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়। খুব ভালো। এবার আমরা আলোচনা করব পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন, বা ক্ষয়ীভবনকে নগ্নীভবনের সঙ্গেও আমরা এটা তুলনা করতে পারি। যদি পুঞ্জিত ক্ষয় আর নগ্নীভবনে তুলনা করতে বলা হয়, তাহলে এই তুলনাটাই দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার 2 নম্বর আর 3 নম্বর বন্ধুর পার্থক্য আমরা বার করব। তাহলে পুঞ্জিত ক্ষয় সংজ্ঞা কি আছে? সরাসরি অভিকর্ষজ বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ নেমে আসে, সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, আর ক্ষয়ীভবন কি হচ্ছে? এই অভিকর্ষজ বলের প্রভাবে সৃষ্ট শক্তি যখন পদার্থের অপসারণ ঘটাচ্ছে, তখন হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করে নিয়ে চলে যাচ্ছে। এবং ক্ষয়ীভবনে অভিকর্ষজ বলের পরোক্ষ প্রভাব থাকে, কারণ সেই অভিকর্ষজ বলের জন্যই তো পদার্থের অপসারণ হচ্ছে, পদার্থের স্থানান্তর ঘটছে। সেই জন্য ক্ষয়ীভবনে অভিকর্ষজ বলের পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো স্বাভাবিকভাবে পুঞ্জিত ক্ষয় মানেই তো সেখানে পাহাড়ের ঢাল আর অভিকর্ষজ বল সেখানে প্রধান কার্যকরী ভূমিকা নেয়। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে একে সাহায্য করার জন্য এর আরো অনেকগুলো বন্ধু আছে। তখন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এরা এর সাথে মিলেমিশে কাজ করে। ঠিক আছে, ভূমির ঢাল যেখানে বেশি বা পর্বত পাহাড় যেখানে খাড়াই থাকে, সেখানেই কিন্তু পুঞ্জিত ক্ষয় হতে পারে বা হয়। আর ক্ষয়ীভবন, নগ্নীভবন এ সব জায়গায় বন্ধু আছে বললাম, সেই জন্য এ সব অঞ্চলেই সমানভাবে কাজ করে থাকে। ক্ষয়ীভবন ভূমি পরিবর্তনে কি প্রভাব থাকে? পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত হারে। ধস নামছে, একটা ছিল উঁচু পাহাড়, ধস নেমে সেখানে সমান হয়ে গেল, তাহলে দ্রুত হারে পরিবর্তন হয়ে গেল। আর ক্ষয়ীভবন তুলনামূলকভাবে, অর্থাৎ যদি পুঞ্জিত ক্ষয়ের সঙ্গে আমরা তুলনা করে থাকি, তাহলে তখন কিন্তু ধীর গতিতে হয়। পুঞ্জিত ক্ষয় ধস নামছে বা যদি হঠাৎ করে নেমে আসে, ভীষণ বিপদ ঘটাতে পারে তার জন্য, যেটা একটু আগে বলছিলাম। আর ক্ষয়ীভবন যেহেতু তোমার নদী, বায়ু, হিমবাহ সব বন্ধুরা একসঙ্গে কাজ করছে, তখন এদের তাৎক্ষণিক বিপদের সম্ভাবনা নেই বললেই চলে, থাকে না বললেই চলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3টি পার্থক্য বোঝা গেল, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবনের পার্থক্য। এবার আমরা যেটুকু অংশ এখন পড়লাম, সেইগুলোকে এখন কি বলছে? বলছে যে অবরোহণ, আরোহণ ও পর্যায়ন, এদের আন্তঃসম্পর্কের বিশ্লেষণ। কি বিশ্লেষণ? অর্থাৎ এরা যে একসাথে একই রকম ভাবে কাজ করে চলেছে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক যুক্ত হিসাবে, সেটাই এখানে বলা হচ্ছে। অবরোহণ প্রক্রিয়ায় কি হয় বলো? কোনো পদার্থের অপসারণ, অর্থাৎ উঁচু স্থান নিচুতে পরিণত হয়। আর আরোহণ প্রক্রিয়ায় কি হয়? ভূপৃষ্ঠের নিচু অংশ পদার্থ সঞ্চিত হয়ে যায়, নিচু অংশে ক্ষয় যাতে পদার্থগুলো সঞ্চিত হয়, সেই স্থান কি হয়? উঁচু হয়ে যায়। এই দুই প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো পর্যায়ন। আমরা পর্যায়ন পড়ে এসেছি যে এই দুটো প্রক্রিয়া যখন পরপর কাজ করে একটা ভূমি যখন সমান ভূমিতে পরিণত হয়, তাকে আমরা পর্যায়ন বলছি। তাহলে এই যে পর্যায়নের মাধ্যমে ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, আবার সঞ্চয় কাজ হচ্ছে, তাহলে একটা জায়গায় ক্ষয় হয়ে গেল, আবার নিচু জায়গা ভরাট হয়ে গেল,
আবার পাশাপাশি যদি অংশ থাকে তাহলে উঁচু জায়গা থেকে ভরাট হয়ে নিচু জায়গায় চলে আসলো, সমান একটা ভাসমান জায়গা বা ভারসাম্য চলে আসলো। দেখবে আমরা যখন জমিতে কাজ করি বা যদি দেখা গেল কোনো মাঠে কাজ করি, কোনো একটা উঁচু ঢিবি আছে, চাষ করতে গেলে সেখানটা সমস্যা হচ্ছে, কি করছি আমরা সেই জায়গাটা কোদাল দিয়ে বা কিছু দিয়ে কেটে লেবেল করে দিচ্ছি। তাই এখানে প্রাকৃতিক কি করছে, প্রকৃতি এই প্রাকৃতিক শক্তির দ্বারা একটা নির্দিষ্ট ভারসাম্য চলে আসছে। তাই জন্য কি বলা হচ্ছে, অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন এই তিনটি প্রক্রিয়া পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাই তিনটি প্রক্রিয়া এরকম ভাবে প্রত্যেকের সঙ্গে পরস্পরের সম্পর্ক লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, এখানটায় যেমন ছবিটা দিয়েছে, এই ছবিটার কথা আমি বলছিলাম, দেখো এই অংশে একটা উঁচু পাহাড়ের অবস্থান ছিল, ক্ষয় পেয়ে চলে আসলো এই অংশে, ক্ষয়জাত পদার্থগুলো কোথায় গেল, এইখানটা নিচু এই অংশটায় চলে আসলো, তাই না? এইখানটায় ক্ষয় পেয়ে আবার এখানটায় চলে আসলো, আবার এইখান থেকে যদি এটা ক্ষয়ে যায়, তাই এটা যদি একটা আমরা কি করবো, এটা সমান, দেখো এটা যদি এরকম ভাবে আমরা টানতে পারি, তাহলে সমান একটা ভূতলে বা ভারসাম্য ভূমিতলে পরিণত হতে পারে। এটা হয়তো কোনো দিকে একটু বেশি ঢালু বা কম ঢালু হতে পারে। এটা যদি আরো ক্ষয় হতে থাকে নিচের দিকে এই অংশটা বা এখানে এই অংশটা, তাহলে একটা সমান ভূমিতলে পরিণত হবে, ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা, উচ্চ গতিতে একটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে, মানে নদী যেখানটায় সৃষ্টি হয়, প্রথম যেখানে কাজ করে নদী উচ্চ গতি হয়, এই উচ্চ গতিতে নদী যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন ভূমির ঢাল বেশি হয়, ক্ষয়কাজও বেশি হয় এবং ভূমির উচ্চতা দ্রুত হারে হ্রাস পায়। এটি অবরোহণ প্রক্রিয়া। আবার নদীর দ্বারা ক্ষয়জাত পদার্থ নদীর নিম্ন গতিতে সঞ্চয় হচ্ছে এবং অবনমিত স্থানের উচ্চতা বৃদ্ধি করছে। তাহলে এই যে উচ্চ গতিতে যে ক্ষয়জাত পদার্থগুলো নদী ক্ষয় করলো, সেগুলো বহন করে নিয়ে এসে নদীর নিম্ন গতিতে এসে যেখানটায় নিচু স্থান আছে সেইখানটায় কিন্তু নদী জায়গাগুলোকে সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত করলো এবং সেটা করছে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানেই প্রমাণ হচ্ছে যে অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন তিনটি প্রক্রিয়া পৃথক হলেও তারা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ তিনটি বন্ধু তিন রকম ভাবে কাজ করছে কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি অবরোহণ না হয় তাহলে কিন্তু আরোহণ হবে না, আবার আরোহণ হতে গেলে সঞ্চয় কাজ হতে হবে, তিনটি একসঙ্গে হতে হবে, পর্যায়ন। তাহলে সমগ্র প্রক্রিয়াটাকেই পর্যায়ন বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে বলছে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়। তো যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সেটাকেই বলা হচ্ছে। দেখো এখানটাতে এখানে এই যে পাহাড়টা এখানে দেখা যাচ্ছে, তাহলে পাহাড়টা আমরা মনে করতে পারি এখানেও পাহাড়ের কোনো অংশ ছিল, এখানে ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে এই দিকে পশ্চাদপসরণ হয়েছে এবং এখানটাও সমতল ভূমি আমরা লক্ষ্য করতে পারছি। আবার এই দেখো উপর থেকে পাহাড়ের বড় বড় পাথর খণ্ড চাঁইগুলো ক্ষয়ে যাচ্ছে। কি বলছে, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমতলে পরিণত হয়। তাহলে পর্যায়ন প্রক্রিয়া মানে আমরা সেখানে অবরোহণ আরোহণ দুটো প্রক্রিয়া বলে দিচ্ছি। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এই কথাটাই বলা হলো। অবরোহণ প্রক্রিয়ায় একদিকে যেমন উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবার নিচু ভূমি আরোহণ প্রক্রিয়ায় নিচু ভূমিতে ক্ষয়জাত পদার্থগুলো জমা হয়ে কি হচ্ছে, এটা উঁচু ভূমিরূপ গঠন করছে। তাহলে এটি একটি নিরন্তর প্রক্রিয়া, এই প্রক্রিয়া সারাক্ষণ চলতে থাকে। আমি তোমাদের একটু আগে বলছিলাম তারা আমাদের মতো নয়, রেস্ট নেবে, কন্টিনিউ সেই প্রক্রিয়া চলতে থাকছে। তাহলে এই যে আরোহণ অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল কি, পর্যায়ন ক্রমাগত চলছে এবং এই ক্রমাগত চলার ফলে ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজ, এই যে ক্ষয় হচ্ছে বহন করে আবার সঞ্চয় করছে, ক্ষয় বহন এবং সঞ্চয় ভারসাম্য আসে এবং ভূমির কি হয়, সমতল ভূমিতে পরিণত হয়। ঠিক আছে, বোঝা গেল? একদম সিম্পল জিনিস।
উঁচু ছিল, ক্ষয়ে যাচ্ছে, সেটা তো বহন করতে হবে, বহন করে এক জায়গায় নিয়ে গেল, সেখানে জমাটবদ্ধ হয়ে গেল, হয়ে একটা সমতল ভূমি পরিণত হয়ে গেল। বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর কি সম্পর্ক রয়েছে? তো বহির্জাত প্রক্রিয়া হতে গেলে জলবায়ুর প্রত্যেকটা উপাদানই তো আমরা দেখলাম এই বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে লেগে রয়েছে। আর্দ্রতা, বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ু, এগুলো। তো কি বলছে? উষ্ণ আর্দ্র অঞ্চলে বৃষ্টির আধিক্য, অর্থাৎ যদি বেশি বৃষ্টি হয়, রাসায়নিক আবহবিকার এবং জলাধারা বা নদী সেখানে মুখ্য ভূমিকা নেয়। স্বাভাবিক বৃষ্টি হলে সেখানে নদীতে জলের প্রবাহ বাড়বে, সেখানে নদী তখন বেশি পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করবে। এবং কোথাও যদি, যেমন কার্স্ট অঞ্চল যদি থাকে, তাহলে সেখানেও যদি বৃষ্টির জল পড়ে, তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া হবে, তাহলে সেখানেও ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। হিমমণ্ডল এবং উচ্চ পার্বত্য অঞ্চলে উষ্ণতা যখন হিমাঙ্কের নিচে থাকে, তাহলে হিমমণ্ডল, যেটা আমরা তিনটি তাপবলয় রয়েছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। এবং আমরা জানি পাহাড়ের উপরি অঞ্চল সবসময় বরফে ঢাকা থাকে, উঁচু উঁচু পাহাড়ে, কারণ যত উপরের দিকে যাওয়া যায় কি হয়, উষ্ণতা হ্রাস পায়। আর উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া মানে বরফ পড়বে, সেখানে তুষারপাত পড়বে। আর তুষারপাত হলেই যান্ত্রিক আবহবিকার এবং হিমবাহ ভূমিরূপ দ্রুত পরিবর্তন ঘটায়। তাহলে সেখানে বরফ পড়লে যান্ত্রিক আবহবিকার এবং হিমবাহ দ্রুত একসঙ্গে, মানে উভয় একসঙ্গে কাজ করতে শুরু করবে। কাজ করার ফলে ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আবার কি বলছে? মরুভূমি অঞ্চলে বৃষ্টির স্বল্পতা, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয় না বলতে গেলেই চলে, এবং উষ্ণতার তারতম্য বেশি বলে সেখানে যান্ত্রিক আবহবিকার আর বায়ু মুখ্য ভূমিকা পালন করে। তাহলে সেখানে যান্ত্রিক আবহবিকারও হয়, আর বায়ু, আমি তোমাদের বলছিলাম যেখানে একদম ফাঁকা প্রান্তর থাকবে, ফাঁকা অংশ থাকবে, সেখানে বায়ুর কার্যকরী ভূমিকা বেশি থাকবে, এখানেও তাই হয়। লাস্ট অংশ, কয়েকটি অঞ্চলে, কোথায় কোথায়? মরুভূমি এবং মরুপ্রায় এবং হিমরেখা সংলগ্ন যে অঞ্চল, একের অধিক শক্তি যৌথভাবে কাজ করে ভূমির পরিবর্তন ঘটায়। তাহলে এই যে মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চল, সেখানে বায়ু, এবং এখানে বায়ুর কাজ করবে, আর হিমরেখা অঞ্চলে সেখানটাতে হিমবাহ কাজ করবে, এবং সেখানে শুধু তারা নয়, আরও তারা একের অধিক প্রাকৃতিক শক্তি যৌথভাবে কাজ করে কিন্তু ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই হলো আমাদের বহির্জাত প্রক্রিয়ার সামগ্রিক অংশ। ঠিক আছে, আজকে আমরা যেটুকু অংশ আলোচনা করেছি, যে পার্থক্য এবং নগ্নীভবন, পর্যায়ন, তারপরে আন্তঃসম্পর্ক, অর্থাৎ আরোহণ অবরোহণের আন্তঃসম্পর্ক, জলবায়ুর সঙ্গে সম্পর্ক, কিভাবে সমতল ভূমিতে পরিণত হয়, এই যে প্রশ্নগুলো আমি এখানটাতে উল্লেখ করেছি, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে নোট ডাউন করো, দেখে নাও। এবং আজকের মতোই পরবর্তী ক্লাসেও আমি এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, এবং আরও শর্ট প্রশ্ন, সব শর্ট প্রশ্ন তো এখানে মেনশন করা যায় না, সেগুলোও তোমরা টেক্সট বই থেকে দেখে আসবে। ঠিক আছে, আশা করি আজকে সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায়, মানে এর পরবর্তী যে অংশ রয়েছে, বহির্জাত শক্তির আমরা বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে আলোচনা করলাম। এবার নির্দিষ্টভাবে ওই নির্দিষ্ট বহির্জাত প্রক্রিয়া বা শক্তি কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।